আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক এবং বিভিন্ন দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠন হয় ওটা নিয়ে। যেমন সমতল দর্পণ, গলীয় দর্পণ। তো আজকে যে ১ম টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আলোর প্রতিফলনের বেসিক ২ টা সূত্র এবং কিভাবে ফোকাস বিন্দু আমরা চিহ্নিত করতে পারি। যারা এই ভিডিওটা দেখেননি আশা করি দেখে নিবেন। তো প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন এটা আসলে কি? এখানে দেখা যায় অপটিক্সের যত ক্যালকুলেশন এই ক্যালকুলেশন গুলো একটু সহজ করার জন্য এখানে প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করা হয়। তো এটা কেন সহজ হয় অথবা কিভাবে সহজ হয়? এটা হচ্ছে আমি নেক্সট আলোচনা করব। তো এখানে একটু ধারণা দিয়ে রাখি যে প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন আসলে জিনিসটা কি? এটা হচ্ছে জাস্ট থিটা এজ এ ভ্যালু। থিটা বলতে এখানে কি রকমের? তো ধরো এটা হচ্ছে যদি প্রধান অক্ষ হয় গলীয় দর্পণের ক্ষেত্রে, এখানে গলীয় দর্পণের আলোকরশ্মি আপাতিত হলে অবশ্যই সেটা প্রধান অক্ষের খুব কাছ দিয়ে যেতে হবে। দেখো যে আলোকরশ্মি এইভাবে আপাতিত হয়, তো সেটা এই যে প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন এর মধ্যে পড়বে না। মানে এক্ষেত্রে হিসেবটা একটু জটিল হবে। তো সেটা কেন জটিল হবে? এটা ভিডিওর নেক্সট এ আলোচনা করব। দেখো এখানে আলোকরশ্মি হতে হবে 0 থেকে 5 ডিগ্রি মানে প্রধান অক্ষের সাথে 0 থেকে 5 ডিগ্রি এই কোণে সবসময় আলোকরশ্মি বাহিত হলে আমরা এই বিষয়টাকে কাউন্ট করব। মানে এই যে বেশি করে যদি আপাতিত হয় আমরা এটা কাউন্ট করব না। এটাই হচ্ছে প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন। তুমি বইতে দেখে থাকবে যে আলোক রশ্মি আপাতিত হলে কিরকম প্রতিফলিত হয় এবং প্রধান অক্ষের কিন্তু খুব কাছাকাছি দিয়ে যেসব রশ্মি আপাতিত হয় সেই সব আপাতিত রশ্মি কিন্তু কাউন্ট করা হয়। তো এটার ভ্যালু 0 থেকে 5 ডিগ্রির মধ্যে হতে হবে। এক্ষেত্রে আমরা কি দেখতে পারি? তুমি যদি থিটার ভ্যালু 0 থেকে 5 ডিগ্রি, সাইন থিটা, ট্যান থিটা মানে এক্ষেত্রে তুমি ডিগ্রি নিয়ে বসাও, দেখবে যে একই ভ্যালু আসে। তার মানে 0 থেকে 5 ডিগ্রির মধ্যে সাইন থিটা ইকুয়াল ট্যান থিটা আমরা লিখতে পারি। তো এখানে যে ভ্যালুটা পাবো sin থিটা ইকুয়াল ট্যান থিটা, তো এখানে অবশ্যই তো একটা ভ্যালু পাবো। তো সেই ভ্যালুটা হচ্ছে থিটা। মানে এই যে আমরা থিটাটা পাবো, এই থিটাটা হচ্ছে রেডিয়ান এককে এবং এইখানে যে থিটাটা আছে এইটা হচ্ছে ডিগ্রি এককে। এইগুলো হচ্ছে ডিগ্রি এককে। তো এইটা পাবো হচ্ছে রেডিয়ান একক। তো রেডিয়ান এককে নেওয়ার নিয়মটা আমরা জানি ডিগ্রি একক থেকে, সেটা হচ্ছে যে মানটা পাবো ওই মানটাকে আমরা পাই/180 দিয়ে গুণ দিলে এখানে রেডিয়ান এককের ভ্যালু পাবো আমরা। এরপর আমরা আলোচনা করব বক্রতার ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। এই কনসেপ্টটা আসলে আমাদের ভালো করে বুঝতে হবে। অনেকেই এইটা মুখস্থ করার চেষ্টা করে। তো দেখো এখানে ১ম আমরা একটা বৃত্ত আঁকলাম। ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত। এখানে সি হচ্ছে ওই বাহুর উপর লম্ব এবং এ এবং বি হচ্ছে বৃত্তের উপর যেকোনো ২ টা বিন্দু। এবং আমরা যদি কোণ বি ও সি এটাকে যদি আমরা থিটা ধরি, ত্রিভুজ বি ও সি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এখানে আমরা কি লিখতে পারি? এরকম লিখতে পারি, এখানে যে এবি যেটা আছে এবং বিসি যেটা আছে এই ২ টা কিন্তু ইকুয়াল না। একটা হচ্ছে চাপের দৈর্ঘ্য আর একটা হচ্ছে ত্রিভুজের একটা বাহু। তার মানে এই ২ টা আমরা ইকুয়াল লিখতে পারি না, নট ইকুয়াল। আমরা কিন্তু এটাও লিখতে পারি। কেননা ওসি নট ইকুয়াল ওএ। ওসি হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য এবং ওএ হচ্ছে এই বৃত্তটার একটা ব্যাসার্ধ। ওবি এবং ওই ২ টাই কিন্তু বৃত্তের একটা ব্যাসার্ধ। তো সেক্ষেত্রে আমরা এটাও লিখতে পারি। দেখো এই যে ২ টা রিলেশন আছে, এই রিলেশন কিন্তু আমরা মানে এবি ইকুয়াল বিসিও লিখতে পারি, আবার ওসি ইকুয়াল ওএ লিখতে পারি। এটা কখন লিখতে পারবো? যখন প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন ইউজ করব। প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশনটা আমরা কি পড়েছিলাম? যে থিটা এর ভ্যালুটা হবে 0 থেকে 5 ডিগ্রির মধ্যে। মানে এখানে কোণ বিওসি যেটা আছে এটা হবে 0 থেকে 5 ডিগ্রির মধ্যে। যদি থিটাটা এই 0 থেকে 5 ডিগ্রির মধ্যে হয় তাহলে আমরা লিখতে পারবো tan থিটা ইকুয়াল sin থিটা ইকুয়াল থিটা। এবার আসলে আমরা রিলেশনটা দাঁড় করাবো। ১ম আমরা যেহেতু আমরা কোণ বিওসি ইকুয়াল থিটা ধরেছি, tan থিটা ইকুয়াল লিখতে পারবো লম্ব বাই ভূমি। তার মানে বিসি বাই ওসি। sin থিটা সমান লিখতে পারবো, sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন অনুযায়ী আমরা জানি যে tan থিটা এবং sin থিটা এই ২ টা নিয়ারলি ইকুয়াল যখন 0 থেকে 5 ডিগ্রি।
আমরা কি পেয়েছিলাম? OA ইকুয়াল OB ইকুয়াল R। সো যেখানে মানে OA OB পাবো সেখানে R বসিয়ে দেব। দেখো BC কিন্তু উভয় পাশেই আছে। তার মানে BC আমরা বাদ দিয়ে দিতে পারবো। দেখো এবার কিন্তু আমরা OC এর ভ্যালুটাও R পেয়ে গেছি। আমরা কি পেয়েছিলাম? OA হচ্ছে R, যখন আমরা প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন ইউজ করব মানে থিটার ভ্যালুটা 0 থেকে 5 ডিগ্রির মধ্যে হবে, তখন কিন্তু এই OC টাও O এর সমান হবে, মানে প্রায় সমান। আর যেহেতু আমরা এখানে এই চিহ্নটা ইউজ করছিলাম, মানে অ্যাপ্রক্সিমেট চিহ্নটা, তো সেক্ষেত্রে এখানেও কিন্তু চিহ্ন যেটা হবে OC এর মানে আমরা তার সমান চিহ্ন ইউজ করেছি বোঝার সুবিধার্থে। মানে OC টাও কিন্তু O এর সমান হবে। তো সেক্ষেত্রে বৃত্তের যে ব্যাসার্ধ আছে এই ব্যাসার্ধ হবে, এবং যদি C আর A বিন্দু যদি একই বিন্দু হয় তাহলে চাপের দৈর্ঘ্য আর যে ত্রিভুজটার বাহু এই দুটো কিন্তু সমান। তো আমরা সেক্ষেত্রে tan θ = sin θ লিখতে পারি। তো এবার আসলে দর্পণের ক্ষেত্রে কেন আমরা এই বিষয়গুলো শিখলাম? প্রথমে আসি, এখানে ফোকাসটা আসলে কোনটা? তো এখানে F যে বিন্দুটা আছে এটা হচ্ছে ফোকাস। কেননা প্রধান অক্ষের সমান্তরাল, মানে গত ভিডিওতে যদি দেখে না থাকো তাহলে দেখে আসতে পারো। এখানে F হচ্ছে ফোকাস, কেননা প্রধান অক্ষের সমান্তরাল সরলরেখা M বিন্দুতে আপাতিত হচ্ছে, এবং যেটা প্রতিফলিত হচ্ছে যে বিন্দু দিয়ে ওইটি হবে ফোকাস বিন্দু। তো আমরা এটা আগেই পড়েছিলাম। যেহেতু প্রধান অক্ষের সমান্তরাল সরলরেখা যে বিন্দু দিয়ে পাস হবে সেটা হচ্ছে ফোকাস বিন্দু। তো আমাদের এবার ফোকাস দূরত্বটা নির্ণয় করতে হবে। দেখো এখানে ফোকাস দূরত্ব হচ্ছে PF, যে দূরত্বটা হবে ওইটাই হবে ফোকাস দূরত্ব। তো আমাদের টার্গেট হচ্ছে PF টা নির্ণয় করা। তো এজন্য দেখো যে এখানে আমরা একটা রিলেশন পেয়েছিলাম যে যেহেতু আমরা অপটিক্সের ক্যালকুলেশনে প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন সূত্রটা ইউজ করব, এর আগে যে আলোচনা করেছিলাম এই সূত্রটা, সেক্ষেত্রে আমরা এখানে থিটা এর ভ্যালুগুলো মানে থিটা আই বলো আর থিটা আর বলো, যেহেতু এই দুটো সমান সেক্ষেত্রে আমরা 0 থেকে 5 ডিগ্রি এর মধ্যেই ধরে নেব। এখানে আমি যে দর্পণটা এঁকেছি অনেকে আবার থিটার ভ্যালুগুলো বুঝতেছো না। এখানে কোণ ONC যদি থিটা আই হয় তাহলে এটার একান্তর কোণ কিন্তু কোণ NCD, মানে যেহেতু একান্তর কোণ পরস্পর সমান, তো সেক্ষেত্রে কোণ OMC যদি থিটা আই হয়, কোণ NCD এটাও থিটা আই হবে। আবার দেখো যে এখানে আরো একটা একান্তর কোণ আছে, কোণ OMF। তো আমি যদি লেখাগুলো লিখে দিই তাহলে আরো স্পষ্ট বুঝতে পারবে। এখানে এরকম লিখতে পারি, যেহেতু একান্তর কোণ, তারপর দেখো যে কোণটা হিসেব করবো সেটা হচ্ছে এই যে কোণটা আছে এই কোণটা সমান এই কোণটা, যেহেতু একান্তর কোণ। তো এই কোণটা আসে কি কোণ OMS। আশা করি এই রিলেশনগুলো বুঝতে পেরেছো। তো দেখো এখানে টয়েস থিটাই লেখার কারণটা কি? কোণ OMF এইটা আবার কি লিখতে পারি? কোণ OMF কে কিন্তু আবার দুইটা কোণের যোগফল হিসেবে লিখতে পারি। সেটা হচ্ছে কোণ OMC এবং কোণ MC অ্যা কোণ CMF। তো এই দুটোর যোগফল। তো কোণ OMF সমান লিখতে পারি, তারপর দেখো যে কোণ ONC এটা হচ্ছে থিটা আই, এবং কোণ CMF এটা হচ্ছে থিটা আর। তো প্রতিফলনের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি? থিটা আই ইকুয়াল থিটা আর। সেক্ষেত্রে আমরা যদি দুইটাই যদি ধরো এটাকে আমরা থিটা আই লিখলাম প্লাস এটাকে থিটা আর লিখলাম সমান কোণ MFD। তারপরে কি হবে? আমরা থিটা আর এর পরিবর্তে জাস্ট থিটা আই টা বসিয়ে দেব। টয়েস থিটা আই সমান কোণ MFD। তো আসলে আমরা এবার বুঝতে পারছি কোণ MFD আমি কেন টয়েস থিটা আই লিখলাম। এরপরে আমরা বক্রতার ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে যে রিলেশন এটি বের করব। দেখো এখানে যদি আমরা দুটো ত্রিভুজ কল্পনা করি, একটা হচ্ছে ত্রিভুজ MCD
এবং ত্রিভুজ এমএফডি, এই ২ টা ত্রিভুজের মধ্যে যদি তুলনা করি তাহলে কি পাই? ত্রিভুজ এমসিডি, এখানে যদি আমরা যে কোণ সি যেটা আছে মানে কোণ এমসিডি, তো tan অফ কোণ এমসিডি এটা যদি লিখি তার মানে লম্ব বাই ভূমি, তো সেক্ষেত্রে কি হবে? এমডি বাই সিডি। তো দেখো এখানে আমরা যে বৃত্তের যে প্রমাণটা দেখেছিলাম মানে প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন ইউজ করে, যেহেতু এই যে কোণটা খুব ছোট, এই কোণটা এবং এই কোণটা খুব ছোট, তো সেক্ষেত্রে আমরা এখানে ওসি সমান ওএ লিখতে পেরেছি। তো এখানে কি লিখতে পারবো? যেহেতু এইটা হচ্ছে কেন্দ্র, তাহলে ওডি সমান আমরা ওপি লিখতে পারবো। এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু সিএম এবং সিপি দুটোই হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, তো আমরা কিন্তু সিএম ইকুয়াল সিপি লিখতে পারি। বক্রতার ব্যাসার্ধ যদি এটা বৃত্ত হয়, মানে এটা যেহেতু আমরা কল্পনা করছি বৃত্তাকার দর্পণ হিসেবে, যদি এটা বৃত্তাকার দর্পণ হয় তাহলে ব্যাসার্ধ হচ্ছে সিপি এবং আরও একটা ব্যাসার্ধ হচ্ছে সিএম। যদি সিপি ইকুয়াল আর লিখতে পারি এবং ওই যে ত্রিভুজ অনুযায়ী মানে বৃত্তস্থ যে ত্রিভুজটা দেখেছিলাম ওটা অনুযায়ী আমরা লিখতে পারি, যেহেতু সিপি আছে তার মানে এখানে আর লিখতে পারি। তো এক্ষেত্রে কি লিখতে পারবি? এরকম লিখতে পারি। তারপরে ত্রিভুজ এমএফডি থেকে যেটা পাই, তো এখান থেকে হ্যাঁ, যে এফডি যেটা দেওয়া আছে এফডি এর পরিবর্তে কিন্তু আমরা এফপি লিখতে পারি এবং যেটাই হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। এখন দেখো এই ২ টা রিলেশন আমরা লিখি। যেহেতু আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল sin থিটা ইকুয়াল থিটা। তো সেক্ষেত্রে এখানে আমরা tan থিটা এর পরিবর্তে শুধু শুধু থিটা i এবং tan 2 থিটা এর পরিবর্তে শুধু 2 থিটা i বসিয়ে দেব। তারপরে দেখো যে এখানে থিটা i এর ভ্যালুটা এখানে বসিয়ে দেব। থিটা i তে পেয়েছিলাম md/r। এবার আমাদের ভ্যালু লাগবে হচ্ছে fp। দেখো এখান থেকে md কিন্তু বাদ যাবে। তাহলে কি থাকবে? সরি এখানে 2 ছিল। fp সমান আমরা r/2 লিখতে পারি। তো এখন দেখো প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন যদি ইউজ না করতাম তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা কিন্তু সহজ হতো না। কেননা এখানে ডি এবং পি বিন্দু যে আমরা প্রায় একই বিন্দু ধরেছি এটা কিন্তু লিখতে পারতাম না। যদি ধরো এই কোণের ভ্যালুটা যদি এরকম হতো, এরকম হলে কি হতো? ধরো এই জায়গায় লম্বটা আমরা আঁকতাম। লম্ব আঁকলে এখানে যদি এখানে একটা ডি বিন্দু হতো তাহলে কিন্তু এই পি আর ডি বিন্দু আমরা কখনোই এক লিখতে পারতাম না। মানে সিডি সমান সিপি এরকম লিখতে পারতাম না। তো এই ক্যালকুলেশনের সুবিধার জন্যই এখানে প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন ইউজ করা হয়। তো আশা করি বুঝতে পেরেছো এবং যে ফোকাস দূরত্ব, বক্রতার ব্যাসার্ধের মধ্যে যে সম্পর্ক এটাও বুঝতে পেরেছো। তো এবার আসি বিম্ব কিভাবে তৈরি হয়। যখন ২ বা ততোধিক প্রতিফলিত রশ্মি মিলিত হয়, সরি এখানে ততোধিক হবে, ২ বা ততোধিক প্রতিফলিত রশ্মি মিলিত হয় তখন বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। অবাস্তব প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়? মানে এই লাইনগুলো মানে একবার মনে রাখার চেষ্টা করো যে যখন ২ বা ততোধিক প্রতিফলিত রশ্মির বর্ধিতাংশ মিলিত হবে তখন অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। তো এইটা নিয়ে আমি গত যে ভিডিও তৈরি করেছিলাম এটা আলোচনা করেছিলাম। তো আরেকবার দেখাচ্ছি।
দেখো এখানে যে সমতল দর্পণের ক্ষেত্রে কি হয়? আগের যে ভিডিওটা ছিল আমি সেখান থেকে কিছু রিকল করছি। সেটা হচ্ছে দেখো যে ১ম এ যে বিন্দুতে আলোকরশ্মি আপাদিত হবে, সেই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে এবং স্পর্শক আঁকার পর ওই স্পর্শকের সাপেক্ষে লম্ব আঁকতে হবে। কিন্তু যদি সমতল দর্পণ হয় তাহলে কি হবে? সমতল দর্পণের ক্ষেত্রে তো প্রত্যেকটা বিন্দুই একটা নির্দিষ্ট তলে অবস্থান করতেছে। এখানে আর স্পর্শক আঁকার কোনো প্রয়োজন নেই। জাস্ট ওই দর্পণের সাপেক্ষে যে আমরা লম্ব বরাবর যে রেখাটা আসবো ওইটি হবে অবিলম্ব এবং অবিলম্বের সাথে কোণটা হবে আপাতিত রশ্মি ওইটা হবে থিটা i এবং থিটা i পেলে আমরা থিটা r পাবো। দেখো এখানে হচ্ছে এটা যদি আমরা বিন্দু বস্তু হিসেবে কল্পনা করি, এই বস্তুটা কি করবে? এইদিকে আলো আপাতিত পাবে। কোনো বস্তু কখন আমরা দেখতে পাই? ধরো আমার হাতে কলমটা আছে, এই কলমটা আমি কিভাবে দেখতে পাই? যদি এই কলম থেকে আমার চোখে আলো এসে পড়ে তাহলেই কিন্তু আমি এই কলমটা দেখতে পাবো। আদারওয়াইজ কিন্তু দেখতে পাবো না। যদি আমার চোখে লাইট মারা হয় কিন্তু কলমটা যদি অন্ধকার থাকে তাহলে কিন্তু আমরা কলম দেখতে পারবো না। তো এখানেও ঠিক ওই রকম যদি একটা বিন্দু বস্তু নিই, ধরছে এই যে O বিন্দুটা আছে এই বিন্দু বস্তু। তো এটা কিন্তু বিভিন্ন দিকে সে আলো আপাতিত করতে পারবে। তো আমরা জাস্ট একটা বিন্দু বরাবর নিয়েছি বোঝার সুবিধার্থে এবং প্রধান অক্ষ আছে প্রধান অক্ষের সাপেক্ষে নেবে। যদি বিম্ব গঠন করতে হয় অবশ্যই ২ টা আপাতিত রশ্মি নিতে হবে। এখানে দেখো সংখ্যাটা একবার ভালো করে খেয়াল করো। ২ বা ততোধিক প্রতিফলিত রশ্মি যখন মিলিত হয় তখন বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। দেখো এখানে কি হবে? প্রধান অক্ষ বরাবর যদি একটা আলোকরশ্মি আপাতিত হয়, মানে এটা তো বিভিন্ন দিকেই আলোকরশ্মি আপাতিত হতে পারবে। যদি আমরা একটা বৃত্ত কল্পনা করি, বৃত্তের প্রতিটা বিন্দু থেকে কিন্তু আলোকরশ্মি আপাতিত হওয়া সম্ভব। তো সেক্ষেত্রে এখানে এই দিক বরাবর সে আপাতিত করতে পারবে। যখন আপাতিত হবে তখন কি হবে? আলোকরশ্মি আপাতিত হলো, যেহেতু এটি হচ্ছে অবিলম্ব এবং অবিলম্ব এবং আপাতিত রশ্মির মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তার মানে প্রতিফলিত রশ্মির যে কোণ হবে ওইটাও 0 ডিগ্রি এবং ওটা হবে এই যে P বিন্দু আছে, এখানে যে P বিন্দু আছে, এই P থেকে O বরাবর। তারপরে দেখা যায় আরেকটা আমরা আপাতিত রশ্মি নিলাম। সেটা হচ্ছে M বিন্দুতে আপাতিত হলো। তো M বিন্দুতে আমাদের একটা অবিলম্ব আঁকতে হবে। অবিলম্ব হচ্ছে জাস্ট এই যে তলটা আছে এই তলের সাপেক্ষে লম্ব। তারপর এখান থেকে থিটাই কোণ উৎপন্ন করেছে। তারপরে থিটা আরও হবে এখান থেকে সেইম কোণে। এখন দেখো আমরা প্রতিফলিত রশ্মি পেলাম। কিন্তু কোথাও কিন্তু কোনো ইন্টারসেক্ট করতেছে না। এইটা যে যাইতেছে এদিক, এটা যাইতেছে এদিক। তো আসলে এরা কিন্তু কখনোই ইন্টারসেক্ট করবে না। এই যে তলটা আছে এই তলে কিন্তু কখনোই তারা ইন্টারসেক্ট করবে না। তারা ইন্টারসেক্ট কোথায় করবে? সেটা হচ্ছে যদি আমি এই যে প্রতিফলিত রশ্মি যদি বর্ধিত করে দিই, এখানে পাবো এবং এটা যদি বর্ধিত করে দিই তাহলে এখানে পাবো। তার মানে এখানে বিম্বটা গঠন হবে। যেহেতু ২ টা প্রতিফলিত রশ্মি মিলিত হয়েছে, এটা বিম্ব গঠন করবে। তো এখানে সংজ্ঞাটা দিক খেয়াল করো। ২ বা ততোধিক প্রতিফলিত রশ্মি বর্ধিতাংশ মিলিত হয়। মানে যেহেতু বর্ধিতাংশ মিলিত হবে, তাহলে এটা অবাস্তব প্রতিবিম্ব গঠন করবে। এটা মানে যেহেতু দর্পণের এই পাশে খাঁজ কাটা, খাঁজ কাটা মানে হচ্ছে এই পাশে আমরা কিন্তু কিছুই দেখতে পাবো না। এই পাশে যেটা দেখতে পারো সেটা হচ্ছে অবাস্তব। মনে হবে যেন এখান থেকে কোনো একটা আলোক শোষে আসছে। তো এজন্যই আমরা গ্লাসে মানে যখন আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পাই, তখন কিন্তু অবাস্তব প্রতিবিম্ব দেখি। এবার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে ওই বিষয়টা আমরা দেখব। দেখো এখানে আগে কোণের হিসাবগুলো ভালো করে খেয়াল করি। এটা হচ্ছে থিটা i, যেহেতু আপাতত হচ্ছে তো এটা থিটা i, এটার একান্তর কোণ হচ্ছে এটা। তো এখানে আমরা কিন্তু এইটা যেহেতু থিটা i এটাও থিটা i লিখতে পারবো এবং এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি থিটা i ইকুয়াল থিটা r। তারপর দেখো এইটার অনুরূপ কোণ কিন্তু এটা। এটা যদি থিটা r হয় এখানেও আমরা থিটা r লিখতে পারবো। এবার আমরা লম্ব বাই ভূমি, এই পাশের যে ত্রিভুজটা আছে এটি আমরা সূত্র প্রয়োগ করব tan এর।
যেহেতু আমরা জানি থিটা ইকুয়াল থিটা আর, তো এখানে আমরা লিখতে পারি এরকম লিখতে পারি। তো দেখো ট্যান থিটায় এর ভ্যালুটা বসিয়ে দেবো, ট্যান থিটা আর এর ভ্যালুটা বসিয়ে দেবো। দেখো ওপি সমান ও ড্যাশ পি। এখানে ও কি ছিল? এটা ছিল একটা লক্ষ্যবস্তু। তো এই লক্ষ্যবস্তু থেকে যে এখানে দর্পণের যে দূরত্ব, ঠিক একই দূরত্বে প্রতিবিম্ব গঠিত হবে ঠিক অপর পাশে। তো এখান থেকে আমরা কিন্তু রিলেশনটা বুঝতে পারি যে ওপি ইকুয়াল ও ড্যাশ পি হবে। তো দেখো বইতে যেরকমভাবে দেওয়া আছে, অনেকের হয়তোবা বুঝতে সমস্যা হতে পারে। আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা দেখব গোলীয় দর্পণের ক্ষেত্রে কিরকম প্রতিবিম্ব গঠিত হয়। আমি আগের ভিডিওতে পুরোটা দেখিয়েছিলাম, আজকে আমরা কিছুটা দেখব। ধরো এইটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। যখন কোনো একটা লক্ষ্যবস্তু আমরা এই পাশে রাখবো, তখন কি হবে? ধরো এই একটা লক্ষ্যবস্তু, আলোর রশ্মি এই দিকে আপাতিত হলো একটা, এবং প্রধান অক্ষের বরাবর একটা আপাতিত হলো। তো এখন এমন কোনো নিয়ম নেই যে তুমি প্রধান অক্ষ বরাবর আলোক রশ্মি আপাতিত করবে এবং যে এই বরাবর তুমি আপাতিত করবে সবসময়। এখানে এরকম কোনো নিয়ম নেই। তুমি এখানে যে কোনো দুইটা আপাতিত রশ্মি ব্যবহার করতে পারো। তো এখানে ধরলাম এটা হচ্ছে এম। এখানে প্রধান অক্ষ বরাবর যদি তুমি আপাতিত করো, তাহলে যে সুবিধাটা হচ্ছে, তুমি জানো যদি প্রধান অক্ষ বরাবর আলোক রশ্মি আপাতিত হয়, তাহলে সেটা ওই অক্ষ বরাবরই ঠিক বিপরীত দিকে প্রতিফলিত হবে। যদি এই বরাবর আপাতিত হয়, এই বরাবর হবে প্রতিফলিত রশ্মি। তার মানে তুমি একটা রেখায় আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি পেয়ে যাচ্ছ। এটাই হচ্ছে প্রধান অক্ষ বরাবর আপাতিত রশ্মি নিয়ে যদি কাজ করি, মানে প্রতিফলিত রশ্মি বের করতে চাই, তাহলে কিন্তু সব থেকে সহজ হয়। আর একটা তুমি যে কোনো নির্দিষ্ট বিন্দু বরাবর নিতে পারো। ধরো এখানে এম বিন্দু বরাবর আপাতিত হলো দ্বিতীয় যে রশ্মিটা, এখন কি হবে? এখানে একটা অবিলম্ব পাবো। অবিলম্ব মানে হচ্ছে জাস্ট সি থেকে এম বরাবর সংযোগ সরলরেখা। যদি কেউ এটা বুঝতে না পারো, আমার আগের ভিডিওতে বলা হয়েছে যে কেন সি থেকে এম বরাবরই হবে অবিলম্ব। তারপর দেখো যে এখান থেকে যদি থিটা আই হয়, থিটা আর একই মানের হবে, এবং ধরো এটা এখানে হবে। এখানে একটা বিষয় খেয়াল কর, এটাও কিন্তু প্রতিফলিত রশ্মি, মানে প্রতিফলিত রশ্মি কিন্তু এই বরাবর গিয়েছে, এবং এটাও কিন্তু প্রতিফলিত রশ্মি, সেটাও এই বরাবর গিয়েছে। তো দেখো এখানে কিন্তু ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে এইটা। তো তার মানে এখানে একটা বাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে, কারণ এখানে কিন্তু কোনো বর্ধিতাংশ মিলিত হয়নি। এখানে যে প্রতিফলিত রশ্মি কিন্তু মিলিত হয়েছে। তো আরেকটা বিষয় খেয়াল করো, এটা কিন্তু গ্লাসের সামনের পার্ট, যেহেতু এটা দর্পণের সামনের পার্ট। তো এখানে যদি কোনো ইন্টারসেক্টিং হয় দুটো প্রতিফলিত রশ্মি, সেক্ষেত্রে সেখানে বাস্তব প্রতিবিম্ব তৈরি হবে। কিন্তু যদি গ্লাসের এই পার্টে হয়, গ্লাসের এই কোষ হচ্ছে বদ্ধ, তো বদ্ধ পার্টে তো আলোক রশ্মি প্রতিফলিত হয়ে ইন্টারসেক্ট করার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে এখানে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে। মানে অবাস্তব প্রতিবিম্ব মানে হচ্ছে আমরা যে বিন্দুতে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে, মনে হবে যে আলো এই বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে, এইরকমের। এবার আমরা দেখব উত্তল দর্পণের ক্ষেত্রে কিভাবে বিম্ব গঠিত হয়। যদি আঁকাটা খুব স্মুথ হয়নি, যাতে এই কাজবদ্ধ থাকে, প্রতিবিম্ব গঠন করতে হয়, তাহলে অবশ্যই কোনো একটা বস্তু এখানে স্থাপন করতে হবে। এটা হচ্ছে এই যে প্রধান অক্ষ বরাবরই হবে এমন না, এটা উপর নিচে হতে পারে। তো সেটা আমি দেখাবো, এটা বিভিন্ন টাইপের হতে পারে।
প্রধান অক্ষ বরাবর একটা আলোক রশ্মি আপাতিত হবে এবং সেটা প্রতিফলিত এখানে হবে। তারপরে প্রধান অক্ষর বাইরে এবার আমরা অন্য একটা বিন্দুতে আপাতিত করব। ধরলাম এই বিন্দু হচ্ছে M, এই হচ্ছে বক্রতার কেন্দ্র। এখান থেকে একটা সংযোগ সরলরেখা আঁকবো। এটি হচ্ছে অবিলম্ব। তো অবিলম্বের সাথে এবার কোণ উৎপন্ন করবে। তো দেখো এইটা আমরা কিন্তু ডটেড লাইন দিয়ে উপস্থাপন করি। কেননা এটা তো যেহেতু বদ্ধ পাশ, এটা আমরা কল্পনা করি। এই হচ্ছে অবিলম্ব, যদি বর্ধিত করে দিই সেক্ষেত্রে এটা যে কোণ উৎপন্ন করবে প্রতিফলিত রশ্মি এই অবিলম্বের সাথে একই কোণ উৎপন্ন করবে। থিটাই দেখো এখানে এই প্রতিফলিত রশ্মিটা হচ্ছে এই বরাবর এবং এটা হচ্ছে এই বরাবর। সেক্ষেত্রে কিন্তু কোনো ইন্টারসেক্টিং হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এক্ষেত্রে বিম্ব কি গঠন হবে না? অবশ্যই হবে। সেটা কোথায় হবে? যে আমরা এই যে রেখাটাকে এইদিক বর্ধিত করে দিই, তাহলে কিন্তু দেখো এই যে আলোক রশ্মিটা পেয়েছিলাম এটাও যদি একটু পেছনে বর্ধিত করে দিই, তাহলে কিন্তু এখানে ইন্টারসেক্টিং হবে। সেক্ষেত্রে এটা কিন্তু গ্লাসের পিছনে হচ্ছে। অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে এবং বর্ধিতাংশ ইন্টারসেক্ট করেছে। অবশ্যই এখানে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। আজকে এখানেই শেষ। পরবর্তী লেকচার থেকে আমরা আলোর প্রতিফলনের আরো কয়েকটা বিষয় দেখব। আলোর প্রতিফলন শেষ করতে আরো ৩টা থেকে ৪টা লেকচার লাগবে। আশা করি সময় দিয়ে সাথে থাকবে এবং অ্যাডভান্স যে টপিকসগুলো আছে ওইটাও আশা করি সবাই বুঝতে পারবে। যেহেতু আমি একদম বেসিক থেকে শুরু করি এবং দেখো চ্যানেলটা কিন্তু খুব ছোট। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বড় করবে এবং তোমাদের বন্ধু-বান্ধবের মাঝে ভিডিওগুলো শেয়ার করবে।